এটি হলো সৌদি আরব। আয়তনের দিক থেকে বিশ্বের ১৩তম বৃহত্তম দেশ, যেখানে প্রায় ৪ কোটির মতো মানুষ বসবাস করে। কিন্তু এই ৪ কোটি মানুষ এক অদ্ভুত কাছে বাস করে, যার উদাহরণ সারা পৃথিবীতে আর কোথাও মেলে না। সৌদি আরবের ৮০% জনসংখ্যা দুটি লঙ্ঘিত রেখার ভেতরে বসবাস করে। একটি হলো নীল রেখা, যা লোহিত সাগরের ঠিক পাশে সৌদি আরবের পুরো পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত। অপরটি হলো হলুদ রেখা, যা পারস্য উপসাগর থেকে শুরু হয়ে সৌদি আরবের কেন্দ্র অতিক্রম করে পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছে গেছে। এই দুই রঙিন এলাকার বাইরে সৌদি আরবের প্রায় পুরো অঞ্চলই জনশূন্য। এমনকি এই হলুদ লাইনের এলাকাগুলোতেও মানুষ মাত্র কয়েক বছর আগে থেকে বসবাস করা শুরু করেছে। অর্থাৎ হাজার হাজার বছর ধরে সৌদি আরবের ৯০% এলাকা একেবারেই জনবিহীন ছিল। এখন প্রশ্ন হলো, সৌদি আরবের এই অদ্ভুত জনসংখ্যা বন্টনের কারণ কি? এর প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সৌদি আরবের ভূখণ্ড ও ইতিহাস সম্পর্কে জানা জরুরি। সৌদি আরবের ভূখণ্ডের কথা বলতে গেলে দেখা যায় এটি এতটাই বিশাল যে প্রায় ৪ ভাগের ১ ভাগ ইউরোপ এর মধ্যে ঢুকে যেতে পারে। তাই ৪ কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও সৌদি আরবের বেশিরভাগ অংশ ফাঁকা রয়ে গেছে। এই ৪ কোটির সংখ্যাও আসলে সম্প্রতি সময়ে বৃদ্ধি পেয়েছে। ১৯৭০ সালে সৌদি আরবের জনসংখ্যা ছিল মাত্র ৬১ লাখ, আর ২০২৫ সালে তা এসে পৌঁছেছে প্রায় ৪ কোটিতে। মানে মাত্র ৫৫ বছরে প্রায় ৩ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে। ১৯৭০ সালের আগে জনসংখ্যা এত কম কেন ছিল, এবং এই ৫৫ বছরে কি এমন ঘটলো যে সৌদির জনসংখ্যা এত বেড়ে গেল? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। সৌদি আরবের মানচিত্র দেখলে দেখা যায় এর চতুর্দিকে রয়েছে বিশাল বিশাল মরুভূমি। উত্তর দিকে জর্ডান ও ইরাক সীমান্তে রয়েছে আল নাফুর মরুভূমি। দক্ষিণ দিকে রয়েছে রুব আল খালিদ, ইংরেজিতে যাকে বলা হয় দ্য এমটি কোয়ার্টার, বিশ্বের অন্যতম ভয়ানক মরুভূমি। এই জায়গায় গ্রীষ্মকালের তাপমাত্রা ৫৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, আর শীতকালে তাপমাত্রা -৭ ডিগ্রিতেও নেমে যায়। এসব কারণে মধ্য, উত্তর ও দক্ষিণ আরবিয়ায় ব্যবসা বাণিজ্য বরাবরই খুব কঠিন ছিল। যদিও এসব দেশের সীমান্ত আছে একে অপরের সঙ্গে। ওমানের দিকে তাকালে বোঝা যায় এটি সামনের সাগর আর পিছনে মরুভূমি দিয়ে একেবারে আটকে আছে। ২০ শতকের আগে কেউ কল্পনাও করত না এই মরুভূমি পার হওয়ার কথা। ১৯৩১ সালে প্রথমবার ব্রিটিশ অভিযাত্রী মার্ক ইভান্স কয়েকজন আরব সঙ্গীর সঙ্গে ৬০ দিনে এই মরুভূমি পার হন। এরপর ২০১৮ সালে প্রথমবার একটি হাইওয়ে তৈরি হয়, যা সৌদি আরবকে ওমানের সঙ্গে যুক্ত করে। এর আগে সৌদি আরব থেকে ওমানে যেতে হলে বিমান ছাড়া একমাত্র পথ ছিল ১৮ ঘন্টা ড্রাইভ করে সংযুক্ত আরব আমিরাত হয়ে যাওয়া। এতক্ষণ বললাম সৌদির ভূখণ্ডের কথা। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো, সৌদি আরব এমন একটি দেশ যেখানে একটি পর্যন্ত স্থায়ী নদী নেই। শুধু সৌদি আরব নয়, ইয়েমেন, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, এমনকি আরব আমিরাতেও কোনো নদী নেই। পুরো আরব অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি পড়ে কেবলমাত্র সৌদি আরব ও ইয়েমেনের পশ্চিম উপকূলে। তাই ইয়েমেনের জনসংখ্যা ওমান, কুয়েত বা অন্য গালফ দেশের চেয়ে অনেক বেশি। এই কারণেই ইয়েমেনের গৃহযুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সৌদি আরবের ওপর, কারণ ইয়েমেন ও ওমানের মাঝে রয়েছে সেই রুব আল খালি মরুভূমি, যেখানে কেউ যায় না। কিন্তু সৌদি আরবের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলো ইয়েমেন সীমান্তের কাছেই। আরো মজার ব্যাপার হলো, সৌদি আরবের সবচেয়ে বড় শহর যেমন মক্কা, মদিনা, জেদ্দা, জিয়াদ সবই এই জনবহুল অঞ্চলের বাইরে অবস্থিত। মক্কা, মদিনা ও জেদ্দার অবস্থান কয়েক হাজার বছরের ইতিহাস ও কৌশলগত কারণে। জেদ্দা ও মক্কা পরস্পরের খুব কাছাকাছি, এবং এই দুটো শহর মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের থেকে সমান দূরত্বে অবস্থিত। এই কৌশলগত অবস্থানের ফলে হাজার হাজার বছর ধরে ভারত, ইরান, পূর্ব আফ্রিকা ও মিশর থেকে আসা ব্যবসায়ী কাফেলা এই রুট ব্যবহার করত, কারণ সুয়েজ খাল এবং স্টিমশিপ আসার আগে পুরো ভূমি ও সমুদ্রপথের বাণিজ্য এই পথেই হতো। এই কারণে মক্কা, মদিনা ও জেদ্দা আরব দুনিয়ার অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। ম্যাপে জুম করলে দেখা যাবে মক্কার উত্তরে পাহাড় আর উত্তর পূর্বে তায়েফ। তায়েফ একটি মনোমুগ্ধকর শহর, যা সবুজ আর ঠান্ডা আবহাওয়ার জন্য প্রশংসিত। একসময় কুরাইশ নেতারা তায়েফে গ্রীষ্মকাল কাটাতেন। তবে তায়েফ থেকে পারস্য উপসাগর পর্যন্ত এলাকা পুরোটা সমতল মরুভূমি, যেখানে বৃষ্টি হয় না বললেই চলে। তাই হাজার হাজার বছর ধরে এলাকাটি জনশূন্য ছিল। শুধু ইয়াদের আশেপাশে কিছু বেদুইন বাস করত। ১৯০০ সালে সৌদি আরবের জনসংখ্যা ছিল মাত্র ২৫ লাখ, এবং ৯৯% লোক বাস করত পশ্চিম উপকূলে, মানে
মিল রাখায়। কিন্তু পরবর্তী 30 বছরে বড় পরিবর্তন আসে। 1932 সালে রিয়াদ থেকে আসা আজদ পরিবার সৌদি আরবের নিয়ন্ত্রণ নেয় এবং রিয়াদকে রাজধানী ঘোষণা করে। তাদের পক্ষে মক্কা বা মদিনাকে রাজধানী বানানো সম্ভব ছিল না, কারণ সেখানে অমুসলিমদের প্রবেশ নিষেধ, আর রাজধানীতে তো সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান ও কূটনৈতিকগণ আসবেন। তাই রিয়াদকে রাজধানী বানানো হয় এবং 1938 সালে রিয়াদের পাশেই বিশাল তেলের মজুদ আবিষ্কৃত হয়। এরপরই সৌদি আরবের ভাগ্য বদলে যায়। 1970 সালের মধ্যে সৌদি আরব বিশ্বের 15% তেল সরবরাহ করত। এরই সুবাদে বিলিয়ন বিলিয়ন ডলার আসতে থাকে এবং তেল ভান্ডার এলাকার আশপাশে নতুন শহর গড়ে ওঠে, যেমন পূর্ব উপকূলে অবস্থিত দাম্মাম শহর। 1920 সালে যেখানে কয়েকশো লোকও ছিল না, সেটি এখন এক আধুনিক মেট্রোপলিটন শহর যেখানে 20 লাখ মানুষ বাস করে। 1970 সালের পর সৌদি আরব প্রচুর অর্থ উপার্জন করতে থাকে। এটি বিশ্বের সবচেয়ে বড় ওয়েলফেয়ার রাষ্ট্রে পরিণত হয়, যেখানে নাগরিকদের জন্য কোনো কর ছিল না, আর শিক্ষা, পানি, বিদ্যুৎ, আবার পেট্রোল, এমনকি বড় সরকারের দায়িত্বে ছিল। কিন্তু এক সমস্যা হলো, এইসব সুযোগের কারণে সৌদি নাগরিকরা চাকরি করতে আগ্রহ হারায়। ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া ও মিশর থেকে হাজার হাজার মুসলিম কর্মী আনা হয়। তাদের কনস্ট্রাকশন, পরিবহন ও সেবা খাতে চাকরি দেওয়া হয়। এরপরে 30 বছরে সৌদি আরবের অর্থনীতি ও জনসংখ্যা একেবারে তড়িৎ গতিতে বৃদ্ধি পায়। সৌদি, রিয়াদ ও জেদ্দা, যেগুলো একসময় কাঁচা রাস্তা ও কুঁড়েঘর ছিল, এখন আধুনিক শহরে পরিণত হয়েছে, যেখানে প্রায় 1.5 কোটি মানুষ বাস করছে। আজ সৌদি আরবের 85% মানুষ শহরে বাস করে এবং এটাই সৌদি আরবের বর্তমান জনসংখ্যা প্যাটার্ন। এই প্যাটার্নের মূল 2 এলাকা হলো প্রাকৃতিক নীলরেখা ও কৃত্রিমভাবে তৈরি হলুদ রেখা। কিন্তু হলুদ রেখায় থাকা শহরগুলোতে সবচেয়ে বড় সমস্যা হলো পানি, কারণ সেখানে বৃষ্টিপাত নেই বললেই চলে। এই সমস্যার সমাধানে 1980 সালে সৌদি আরামকো গোটা অঞ্চলে ভূগর্ভস্থ পানি খোঁজা শুরু করে এবং তারা পানি পায়। এই পানি দিয়ে কৃত্রিম জলাধার তৈরি করা হয়, কিন্তু সমস্যা হলো এগুলো টেকসই নয়, কারণ সৌদি আরবের 99.5% জমিতে কিছুই চাষ করা যায় না। তাই সৌদি আরব অধিকাংশ খাবার আমদানি করে, যদিও সরকার কৃষকদের সাবসিডি ও কৃত্রিম পানি সরবরাহ দিয়ে কিছুটা উন্নতি করেছিল, কিন্তু তা দীর্ঘমেয়াদে সম্ভব নয়, কারণ কৃষিকাজে যে পানি সরবরাহ করা হতো তা আসতো কৃত্রিম তৈরি জলাধার থেকে এবং 2010 সালে এই জলাধারের 80% পানি শেষ হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা প্রেডিকশন করেছিলেন 2030 সালের মধ্যে এই জলাধার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপর সৌদি সরকার এই প্রকল্প বন্ধ করে দেয়। এরপর সৌদি সরকার পারস্য উপসাগরের পাশে সমুদ্র থেকে পানি পরিশোধন করে পরিষ্কারের জন্য ডিসালিনেশন প্লান্ট বসায়। এই পানি রিয়াদ, দাম্মাম সহ নানা শহরে সরবরাহ করা হয়। পশ্চিম উপকূলেও 12টি ডিসালিনেশন প্লান্ট তৈরি করা হয়, যেগুলো উপকূলবর্তী শহরগুলোতে পানি সরবরাহ করে। নিঃসন্দেহে এইসবই সৌদি আরবের তেলের আয়ের উপর নির্ভরশীল, কারণ এই প্লান্টগুলো চালাতে প্রচুর অর্থ লাগে। তাই মোহাম্মদ বিন সালমান এখন সৌদি অর্থনীতিকে তেলের উপর নির্ভরতা কমাতে চান, কারণ বিশ্ব এখন জ্বালানি থেকে বিদ্যুৎ চালিত পরিবহনের দিকে ধাবিত হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সমর্থন আমাদের উৎসাহ দেয়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন ও আকর্ষণীয় বিষয়ের সঙ্গে।